হয়তো সে মেসেজটি দেখেছে, হয়তো সে ফোন বাড়িতে ফেলে এসেছে, হয়তো আমরা বাইরে থাকাকালীন পার্সেলটি বাড়িতে পৌঁছে গিয়ে থাকতে পারে। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স যেখানে হয়তো একটা অনুমান আছে, এই ধরনের সেন্টেন্স আমরা যখন ইংলিশে করব তখন কিভাবে করব? এই ধরনের সেন্টেন্সকে মে হ্যাভ অথবা মাইট হ্যাভ দিয়ে করতে হয়, কিন্তু মে হ্যাভ এবং মাইট হ্যাভ এর মধ্যে একটু পার্থক্য আছে। কিন্তু তার আগে মে এবং মাইট কোথায় ব্যবহার করি এবং তাদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা কি, চলুন আগে জেনে নিই। ফ্রেন্ডস, মে এবং মাইট দুটোই মোডাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মাইটকে সব সময় মের পাস্ট রূপ হিসাবে ব্যবহার করা হয়, যেমন রিপোর্টেড স্পিচ করার সময় দেখানো হয় বা ন্যারেশন চেঞ্জ আমরা যেটা বলি, যেমন শি সেড I may go to the party। এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে এরকম হবে she said that she might go to the party। এখানে মাইট কে মেয়ের পাস্ট হিসাবে দেখানো হয়েছে, কিন্তু এটা ভুল। মাইট কে সবসময় মেয়ের পাস্ট হিসাবে ব্যবহার করা হয় না, মাইটের আলাদা ব্যবহার আছে। মে এবং মাইট দুটোই কি ক্ষেত্রে ব্যবহার করা হয় না, পসিবিলিটি, পারমিশন এবং আনসার্টেনটি। এইটাও তাই, মেয়ের যদি আমরা পসিবিলিটি, পারমিশন, আনসার্টেনটি হিসেবে ব্যবহার করি, মাইটকেও ঠিক একইভাবে ব্যবহার করা হয়। আনসার্টেনটি পসিবিলিটির ক্ষেত্রে সম্ভাবনা, পারমিশনের ক্ষেত্রে অনুমতি নেওয়ার ক্ষেত্রে বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে বোথ মে এবং মাইট ব্যবহার করা হয়। আনসার্টেনটি অর্থাৎ অনিশ্চিত কিছু বোঝাতে যেটা অনুমান করা হয় সেক্ষেত্রেও মে এবং মাইট ব্যবহার করা হয়, কিন্তু পার্থক্যটা কোথায় না, মে এখানে হায়ার পসিবিলিটি থাকে, হায়ার পসিবিলিটি। যেমন যদি বলি ইট মে রেন লেটার, পরে বৃষ্টি হতে পারে, এখানেও মাইট এর ক্ষেত্রে আমরা বৃষ্টি পরে বৃষ্টি হতে পারে ক্ষেত্রে আমরা মের পরিবর্তে মাইট ব্যবহার করতে পারি, বলতে পারি ইট মাইট রেন লেটার, ইট মাইট রেন লেটার। কিন্তু মের ক্ষেত্রে হায়ার পসিবিলিটি থাকবে বৃষ্টি হওয়ার এবং মাইটের ক্ষেত্রে লোয়ার পসিবিলিটি থাকবে বৃষ্টি হওয়ার। লোয়ার পসিবিলিটির ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি, লোয়ার পসিবিলিটি। ইট মাইট রেন লেটার, এখানে আবার বলতে পারি হি মে কাম, হি মে কাম, সে আসতে পারে, সে আসতে পারে, হায়ার পসিবিলিটি আছে তার আসার। কিন্তু যদি বলি যে হি মাইট কাম, হি মাইট কাম, তাহলে বুঝতে হবে যে লোয়ার পসিবিলিটি আছে তার আসার। মেয়ের ক্ষেত্রে 50% চান্স থাকে আসার এবং মাইটের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 30% চান্স থাকে কিছু হবার। তাহলে মেয়ে হায়ার পসিবিলিটি, মাইট লোয়ার পসিবিলিটি। আবার মেয়েকে আস্কিং পারমিশন, asking for permission and giving permission, দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়, asking for permission এবং giving for permission। মাইট কেও তাই, asking for permission। কিন্তু মে এবং মাইটের মধ্যে পার্থক্য কি? সাধারণত এই ক্ষেত্রে পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা মেকে ব্যবহার করি বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে মেকে ব্যবহার করি। মাইটকে সাধারণত ব্যবহার করা হয় না, কারণ এটা ওল্ড ইংলিশে ব্যবহার করা হতো আর স্ট্যান্ডার্ড নয় ইংলিশের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার না করে মে ব্যবহার করব। যেমন বলতে পারি মে আই কাম ইন, মে আই কাম ইন। এখানে আমরা যদি বলি মাইট আই কাম ইন, মাইট আই কাম ইন, এটা গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু এটা ওল্ড ইংলিশ, ওল্ড ফ্যাশন, এটা ব্যবহার করা হয় না।
চলুন এবার মূল আলোচনায় ফিরে যাই। মে হ্যাভ এবং মাইট হ্যাভ কখন ব্যবহার করব। ফ্রেন্ডস, মে হ্যাভ এবং মাইট হ্যাভকে সাধারণত পাস্ট পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করা হয়েছে বা অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে কিন্তু তা নিশ্চিত নয়, অর্থাৎ হয়তো ঘটে থাকতে পারে, হয়তো ঘটেছে। এক্ষেত্রে বোথ মে হ্যাভ এবং মাইট হ্যাভ ব্যবহার করা হয়। পাস্ট পসিবিলিটি অর্থাৎ এখানে রিসেন্ট পাস্টের কথা বলছে। পাস্ট পসিবিলিটি, যেমন একটা উদাহরণ যদি বলি যে হয়তো সে তার ফোন বাড়িতে ফেলে এসেছে, এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা নিশ্চিত নই, তার ফোনটা অন্য জায়গাও সে ভুলে রেখে আসতে পারে, কিন্তু অনুমান করা হচ্ছে হয়তো সে বাড়িতে ফেলে এসেছে, আমার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে বোথ মে হ্যাভ এবং মাইট হ্যাভ, সেই একইভাবে মে এবং মাইটের মতো মে 50% চান্স থাকবে এবং মাইট 30% চান্স থাকবে কোনো কাজ করার। তাহলে এটা এরকম হবে, she may have আছে, এরপরে যে ভার্বটা আসবে সেটা থার্ড ফর্ম হবে। এখানে আমরা forgotten বা left লিখতে পারি। forgotten her phone at home, she may have forgotten her phone at home, এটাকে আমরা might have দিয়েও করতে পারি এইভাবে, at home, she might have forgotten her phone at home। তাহলে past পসিবিলিটির ক্ষেত্রে may have এবং might have ব্যবহার করা হয়। এবার আসছি পজেশনের ক্ষেত্রে। পজেশন অর্থাৎ কোনো কিছুর উপর কারো অধিকার আছে। পজেশন অর্থাৎ অধিকারের ক্ষেত্রে এরকম যদি বলি যে হয়তো আমার কাছে কিছু টাকা থেকে থাকতে পারে বা হয়তো তার কাছে কিছু টাকা থাকতে পারে, তাহলে এটা এইরকম হবে, হয়তো অর্থাৎ অনুমান করা হচ্ছে হয়তো থাকতে পারে। He may have some money, he may have some money, তার কাছে কিছু টাকা থাকতে পারে। তাহলে যখন লেস পসিবিলিটি থাকবে তখন might have ব্যবহার করব। He might have some money, he might have some money, he may have some money, he might have some money। এবার কোনো কাজ হয়তো আমাকে করতে হতে পারে, অর্থাৎ have to এবং has to বা had to past হলে যেটা আমরা ব্যবহার করি, এক্ষেত্রে যদি আমরা এরকম বলি যে নিশ্চিত নই কিন্তু হতে পারে, আনসার্টেনটি, এক্ষেত্রে আমরা may have to বা might have to ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দেখে নিই, যেমন বললাম যে আমাকে সেখানে যেতে হতে পারে, হতে পারে, তাহলে I may have to go there, I may have to go there, আমাকে সেখানে যেতে হতে পারে। এবার যদি আমরা আমাদের লেস সম্ভাবনা থাকে যাওয়ার, লোয়ার পসিবিলিটি, সেক্ষেত্রে might have, I might have to go there, I might have to go there, I may have to go there, higher possibility, I might have to go there, লোয়ার পসিবিলিটি, আমাকে সেখানে যেতে হতে পারে। পরে আসি টু গেস অর্থাৎ অনুমান করার ক্ষেত্রে। কোনো কিছু আমরা অনুমান করছি, সেক্ষেত্রে মে হ্যাভ বা মাইট হ্যাভ দিয়ে ইংলিশে সেন্টেন্স বানাতে হয়। যেমন এরকম বললাম যে আমরা বাইরে থাকাকালীন পার্সেলটি এসে থাকতে পারে, এটা আমরা অনুমান করছি আমরা যখন বাইরে ছিলাম তখন হয়তো পার্সেলটি এসেছে। এক্ষেত্রে সেন্টেন্সটা এরকম লিখতে হবে, দ্য প্যাকেজ may have arrived when we were out, আমরা বাইরে থাকাকালীন পার্সেলটি এসে থাকতে পারে, হয়তো এসে থাকতে পারে। টু গেস এখানে মাইট হ্যাভ দিয়ে করলে লোয়ার পসিবিলিটি হবে, মাইট হ্যাভ দিয়েও আমরা করতে পারি যখন আমরা লোয়ার পসিবিলিটি বোঝাবো। The package might have arrived when we were out। পরেরটা আসি অনিশ্চিত ভবিষ্যতের ক্ষেত্রে অর্থাৎ আনসার্টেন ফিউচার।
আনসার্টেন ফিউচারের ক্ষেত্রে মে হ্যাভ কে ব্যবহার করা হয়, কিন্তু মাইট হ্যাভ কে সাধারণত ব্যবহার করা হয় না আনসার্টেন ফিউচারের ক্ষেত্রে। আনসার্টেন ফিউচারে যদি এরকম বলি যে তোমরা পৌঁছানোর আগেই তারা ডিনার শেষ করে থাকতে পারে, ফিউচারের কথা বলছি যেটা আনসার্টেন, এক্ষেত্রেও মে হ্যাভ ব্যবহার করা হয়। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ দে মে হ্যাভ ফিনিশড ডিনার, অর্থাৎ তুমি পৌঁছানোর আগে তারা হয়তো ডিনার শেষ করে থাকবে, এটা আনসার্টেন ফিউচার। কিন্তু এক্ষেত্রে আমরা মাইট হ্যাভ সাধারণত ব্যবহার করি না, ব্যবহার করা হয় না, কিন্তু আমরা লিখলেও লিখতে পারি এইভাবে, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ দে মাইট হ্যাভ ফিনিশড ডিনার। কিন্তু হাইপোথেটিক্যাল ফিউচারের ক্ষেত্রে আমরা মাইট হ্যাভ ব্যবহার করি। হাইপোথেটিক্যাল ফিউচারের ক্ষেত্রে আমরা মাইট হ্যাভ ব্যবহার করি, সেখানে সাধারণত মে হ্যাভ ব্যবহার করা হয় না। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে পরের বছরের মধ্যে তুমি তোমার বই কমপ্লিট করে ফেলতে পারো, এক্ষেত্রে কমপ্লিট করে ফেলতে পারো, এক্ষেত্রে হবে কি মাইট হ্যাভ, অর্থাৎ ইফ ক্লজ যখন আসবে। If you work hard, you might have completed your book by next year. If you work hard, you might have completed your book by next year. এবার দেখুন, হাইপোথেটিক্যাল ফিউচার ছাড়াও হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে অতীতে হাইপোথেটিক্যাল কন্ডিশন যেটাকে বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা মাইট হ্যাভ কে ব্যবহার করতে পারি, যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স করার সময় শিখেছি, যেটা অনুশোচনামূলক অতীত, অর্থাৎ এর অতীতে এরকম যদি ঘটতো তাহলে ফলটা এরকম হতো। এক্ষেত্রে যদি এরকম বলি, এখানে লিখছি, যদি এরকম বলি যে আমি যদি আরো পরিশ্রম করতাম, আরো পড়াশোনা করতাম, তাহলে আমি পাস করতাম পরীক্ষায়, এক্ষেত্রে এরকম হবে সেন্টেন্সটা, অর্থাৎ এটাও ইফ ক্লজ দিয়ে, ইফ আই স্টাডিড হার্ডার, আই এখানে মাইট হ্যাভ হয়ে যাবে, আই মাইট হ্যাভ পাসড দ্য এক্সাম। If I studied harder, I might have passed the exam. So friends, আজকের সেশনে আমরা স্পোকেন ইংলিশের পাশাপাশি গ্রামারের ক্লাসও কমপ্লিট করলাম, যেখানে মে হ্যাভ এবং তার সাথে শিখে নিলাম মে হ্যাভ টু এবং মাইট হ্যাভ টু কখন ব্যবহার করতে হয়। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।